আচ্ছা, খেয়াল করো, আজকে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমটা আলোচনা করব। তো মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত কী ছিল? স্বাভাবিক মেন্ডেলের দ্বিতীয় সূত্রের স্বাভাবিক অনুপাত কত ছিল? 9:3:3:1। হ্যাঁ, এটা হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের স্বাভাবিক অনুপাত। তো ব্যতিক্রম বলতে আমরা মেন্ডেলের কয়েকটা ব্যতিক্রম নিয়ে পড়াশোনা করব। এর মধ্যে একটা ব্যতিক্রম হচ্ছে পরিপূরক জিন বা কমপ্লিমেন্টারি জিন। ঠিক আছে, তো এটার দেখো অনুপাতটা চেঞ্জ হয়ে যায়, অনুপাতটা চেঞ্জ হয়ে কত হয়েছে? 9:7 হয়েছে। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের স্বাভাবিক অনুপাত ছিল 9:3:1 এবং পরিপূরক জিনের ক্ষেত্রে সেটা হয়ে গেছে 9:7। হ্যাঁ, সো এটা কীভাবে হয়েছে, পরিপূরক জিন বিষয়টা কি, এটা নিয়ে আমাদের এখানে আলোচনা। আর একটা বিষয় মনে রাখবা, এই মেন্ডেলের দ্বিতীয় সূত্রে এই পরিপূরক জিনের জন্য যে আমরা ব্যতিক্রমটা দেখছি এটাকে আমরা সহপ্রকটতাও বলি। ঠিক আছে, আর একটা বিষয় এখানে গোলাবানা, সমপ্রকটতা দেখেছিলাম কিন্তু প্রথম সূত্রের ব্যতিক্রম, বাট সহপ্রকটতা, এই যে সহপ্রকটতা এখন যেটা বলতেছি এটা হচ্ছে মূলত দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, মানে পরিপূরক জিনের জন্য যেটা হয় এটা হচ্ছে মূলত সহপ্রকটতা। বুঝছো? তো বিষয়টা দেখো, ভিন্ন ভিন্ন লুকাস অবস্থিত দুইটা প্রকট জিনের উপস্থিতির কারণে যদি জীবের একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায় তখন জিন দুটিকে পরস্পরের পরিপূরক জিন বলা হয়। মানে ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থিত দুইটা প্রকট জিন, প্রকট জিন কয়টা? দুইটা প্রকট জিনের কারণে জীবের একটা চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পাবে। ঠিক আছে, সো ওই দিন যেটাকে আমরা পরিপূরক জিন বলি, এবং এই পরিপূরক জিনের জন্য যে কন্ডিশন আমরা পাচ্ছি সেটা হচ্ছে সহপ্রকটতা। তা আমরা লেথিরাস অডোরেটাস নামক মিষ্টি মটর উদ্ভিদে আমরা সাদা ফুল বিশিষ্ট দুটো আলাদা স্ট্রেইন পাওয়া যায়। এখানে আমরা সহপ্রকটতা দেখি। সো এর আমরা একটু আলোচনা করি, খেয়াল করো। তাহলে দেখো, সাদা ফুলযুক্ত মিষ্টি স্ট্রেইন দুটির জিনোটাইপ হবে ক্যাপিটাল এ স্মল বি। ঠিক আছে, এটাও সাদা, এই যে এটাও সাদা, এই স্মল বি ক্যাপিটাল বি এটাও কি সাদা। তাহলে এখানে একটু খেয়াল করো, এখানে হচ্ছে কি তোমার প্রখর জিন, এখানে বি হচ্ছে প্রখর জিন। ঠিক আছে, এখানে হচ্ছে প্রখর জিন, এখানে এই ফুলের ক্ষেত্রে বি হচ্ছে প্রখর জিন। তবে আমরা বলতেছি দুইটাই কি সাদা, মানে এটাও সাদার জন্য দায়ী, বিটাও সাদার জন্য দায়ী। বুঝবা? না বুঝলে সাথে সাথে বলবা। তাহলে হচ্ছে কি, এটা কি পুরোটা সাদা, এটা কি পুরোটা সাদা। হচ্ছে প্রখর জিন, এটাও সাদা হওয়ার জন্য দায়ী। বি হচ্ছে প্রখর জিন, এটাও সাদা হওয়ার জন্য দায়ী। পরিপূরক জিনের সংজ্ঞাটা পড়ো, দুটা ভিন্ন ভিন্ন লোকাস অবস্থিত দুটা প্রকট জিন। তাহলে এখানে দুটা প্রকট জিন আমরা কাজ করতেছি। হ্যাঁ, একটা হচ্ছে ক্যাপিটাল, একটা হচ্ছে ক্যাপিটাল বি। ভিন্ন ভিন্ন লোকাস অবস্থিত, হ্যাঁ, আলাদা আলাদা ফুলে তারা অবস্থিত, ভিন্ন ভিন্ন লোকাসেও হতে পারে। এটা একটা চারিত্রিক বৈশিষ্ট্য। আচ্ছা, পরবর্তীতে যাচ্ছি। তাহলে আমরা এরকম চয়েস করলাম, যারা ভিন্ন ভিন্ন লোকাস অবস্থিত দুটো প্রকট জিন আমরা বাছাই করলাম, ক্যাপিটালে স্মল বি, স্মল এ ক্যাপিটাল বি। পরীক্ষা আসলে হুবহু এটা এগুলোই লিখবা, এখানে তুমি এগুলো চেঞ্জ করবে না। হ্যাঁ, হুবহু এগুলোই লিখবা। এখন আমরা ফার্স্ট প্রজনন বের করি, F1 ফাইলিয়াল 1, সাদা ফুলযুক্ত মিষ্টি মটর। এখানে চিহ্ন মানে কি বলছিলাম? ছেলে মানে হলো মেল, এই চিহ্ন মানে কি বলছিলাম? ফিমেল। তো এখান থেকে আমরা কি পাবো? এই যে স্মল এ পাবো, ক্যাপিটাল এ স্মল বি পাবো, এখান থেকে স্মল এ ক্যাপিটাল বি পাবো। দুটাকে যখন একসাথে করবো কি পাবা? এটা আমি নিয়ম কি দেখাই দিছিলাম, যে এখান থেকে একটা নিবা, এখান থেকে একটা স্মল এ নিবা। এই যে তাহলে এ এ এ বি বি, তারপর হচ্ছে এ এ বি বি। এখানে প্রসিডিউরটা কেমন? এখান থেকে একটা স্মল ক্যাপিটালে, এখান থেকে একটা স্মল আগের মতোই নিলা, এখান থেকে একটা ক্যাপিটাল বি নাও, এখান থেকে একটা স্মল বি নাও, শেষ। এটা হচ্ছে প্রথম প্রজননের সবগুলো তুমি এরকম পাবা। ঠিক আছে, এটা কীভাবে আসছে? মূলত এইভাবে আসছে। এই যে তুমি গ্যামের নিয়ে দেখাইতে পারো, এখান থেকে এ বি নেবা, হ্যাঁ এ বি, সবগুলোতে এ বি হবে, সো একটা আঁকলেও হবে। এখান থেকে তুমি এ বি নিবা, সবগুলোতে এ বি হবে আলটিমেটলি, তাই না? সো দুটাকে যখন একসাথে করে দিবে তুমি এই কন্ডিশনটা সব জায়গায় এই কন্ডিশনটা পাবা। ঠিক আছে, ক্যাপিটালে স্মল এ, ক্যাপিটাল বি, স্মল বি, এভাবে করে পারা, একটা বড় একটা ছোটো, একটা বড় একটা ছোটো। তাহলে এখন দেখার বিষয়, খেয়াল করো কি বলতেছে, দুটা প্রখর জিনের উপস্থিতির কারণে যদি জীবের একটা চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায়, মানে দুইটা প্রখর জিন এখানে একসাথে হয়ে গেছে ঘটনা, কিন্তু খেয়াল করো দুটা প্রকট জিন কী হয়ে গেছে? একসাথে হয়ে গেছে। তাহলে এখন এই ফুলগুলোতে খেয়াল করো তো, এখানে ক্যাপিটালেও আছে, ক্যাপিটাল বিও আছে, দুটা প্রকট জিন একসাথে হয়ে গেছে না? দুটো প্রকট জিন একসাথে হওয়ার কারণে এরা সাদা হবে না। দেখো, এও কিন্তু এখানে কিসের জন্য দায়ী ছিল? সাদা। বিও কিন্তু কিসের জন্য দায়ী ছিল? সাদা। কিন্তু পরিপূরক জিন একটা ব্যতিক্রম, এই ব্যতিক্রমের জন্য এখানে আমরা এও পাচ্ছি প্রকট, বিও পাচ্ছি প্রকট, এবং তারা বলতেছে নিজেরা কি জিন? পরিপূরক জিন। যেহেতু তারা পরিপূরক জিন, তারা কেউ সাদা হবে না, সবাই হয়ে যাবে বেগুনি। বুঝছো? মানে সিম্পল কথা, ক্যাপিটাল এবং ক্যাপিটাল বি যেখানে একসাথে পাবা, চোখ বন্ধ করে সবগুলো বেগুনি দিয়ে দিবা।
মানে ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি একসাথে পাইলেই বেগুনি, তাছাড়া যেখানে শুধু ক্যাপিটাল এ থাকবে কিংবা শুধু ক্যাপিটাল বি থাকবে ওটা সাদাই হবে আগের মতো, ঠিক আছে? আচ্ছা, তাহলে সবাই কী হবে, বেগুনি হবে, কারণ ক্যাপিটালে ক্যাপিটাল বি একসাথে আছে। আমার কথাটা নোট ডাউন করো, ক্যাপিটালে এবং ক্যাপিটাল বি একসাথে পাইলেই বেগুনি। তোমরা এগুলা যখন নিজেরা পড়বা গুলায় যাবে, হ্যাঁ, এগুলো ভালো মতো করে বুঝো। ক্যাপিটালে এবং ক্যাপিটাল বি একসাথে পাইলে বেগুনি, তাছাড়া অন্য যে কোনো কন্ডিশনে এরা কি হবে, সাদা হবে, ঠিক আছে? ক্যাপিটালে ক্যাপিটাল বি একসাথে পাইলেই শুধুমাত্র বেগুনি, তাছাড়া অন্য যে কোনো কন্ডিশনে কী হবে, এরা সাদা হবে। তাহলে এদের মধ্যে ফাইলিয়াল ওয়ানের মধ্যে যখন আবার আমরা প্রজনন ঘটাবো কী ভাবো, এখান থেকে আমরা ক্রোমোজোম কীভাবে বের করি, যে এ বি একবার দিবা, এ স্মল বি একবার দিবা, তারপর স্মল এ ক্যাপিটাল বি দিবা, দেন এটা একবার দিবা, এই যেভাবে করে চারটা তুমি যে পাবা, এবং এখানেও চারটা পাবা সেম। এরপরে আমরা আগে জানি, আমরা স্বাভাবিকভাবে যেভাবে করে আসছি আগের মতো। সো এখানে একটু ভিন্ন রকম করে করছে, আগে তো আমরা বক্স করে বক্সের উপরে লিখে দিয়েছিলাম, তাই না? এই যে বক্সের উপরে এবং এই যে উপরে লিখে দিয়েছে, এখানে চারটা উপরে লিখে দিয়েছে, সেম করতে পারো, সমস্যা নাই, বাট এখানে আর একটু সুন্দর মতো করছে আর কি। এখানে একটা গড় টানছে, গড়ের এদিকে পুঙ্গামিট দিছে, এদিকে স্ট্রিগামিট দিছে, এই যেদিকে পুঙ্গামিট মানে এবি এবি, এগুলো যে চারটা পাইছে এগুলো লিখে দেবে, এদিকেও সেম চারটা আবার লিখে দিবা, ঠিক আছে? তখন পরের কাছে এগুলো দেখে দেখে লিখা, এই যে এ এ বি বি লিখলা, এ এ ক্যাপিটাল বি স্মল বি। অলওয়েজ মনে রাখবা লেখার সময় এটাকে অলওয়েজ আগে রাখবা, বিটাকে পরে রাখবা, এবং ক্যাপিটাল লেখার আগে রাখবা, স্মল লেটার পরে রাখবা। এটা জাস্ট লেখার একটা নিয়ম, সুন্দর দেখায় দেখলে, ঠিক আছে? এই যে ক্যাপিটাল লেটার এ স্মল বি স্মল, এই যে এখান থেকে এটার সাথে, তারপর এটা কীভাবে লিখবা, এটার সাথে ইজ ইকুয়াল টু এটা পাবা, হ্যাঁ। সো এইভাবে তুমি ঘরটা পাবা, এবং ঘরের মধ্যে আবার মেন বোঝার বিষয় হচ্ছে কোনটাকে কী বর্ণ দিবা বা কী রকম হবে। তা আমি একটা বিষয় বলছি একটু আগে, ক্যাপিটালে এবং ক্যাপিটাল বি যদি একসাথে পাও, চোখ বন্ধ করে কী হবে, বেগুনি হবে, তাছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে সবগুলাই সাদা। তাহলে একমাত্র মনে রাখার বিষয় কি, ক্যাপিটাল এবং ক্যাপিটাল বি যদি একসাথে পাও তাহলেই কি বলবা, বেগুনি। তাহলে দেখো এখানে ক্যাপিটালে ক্যাপিটাল বি একসাথে আছে, হ্যাঁ বেগুনি। 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 বেগুনি, এটা দেখো ক্যাপিটালে আছে কিন্তু ক্যাপিটাল বি আছে না, তার মানে সাদা। তাহলে শর্ত কি, ক্যাপিটালে এবং ক্যাপিটাল বি একসাথে থাকতে হবে। এই যে একটু আমরা পরিপরিজনের সঙ্গে কী পড়ছিলাম, চাইতে দুটা প্রকট জিনের উপস্থিতির কারণে, তাহলে একই আমাদের এই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন লোক আছে কাগত, একই প্রকট দুটা প্রকট জিন থাকতে হবে। সো এই ক্ষেত্রে দুটা প্রকট জিন থাকলেই দেখো বেগুনি হয়ে যাচ্ছে, এই জন্য। তাছাড়া সাদা, এই যেখানে এ আছে কিন্তু বি নাই, এই জন্য সাদা। আর এখানে দেখো বি আছে কিন্তু এ নাই, এই জন্য সাদা, ঠিক আছে? আর এখানে এ বি দুটোই আছে, এই জন্য বেগুনি, ঠিক আছে? আর এখানে এ আছে বি নাই, তাই সাদা, ঠিক আছে? এভাবে দেখবা যে 9টা তুমি কী পাবা, বেগুনি পাবা, 7টা সাদা পাবা। তাহলে 9:7, এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি অনুপাত, কিন্তু হওয়ার কথা ছিল 9:3:3:1, এটা ব্যতিক্রম হয়ে গেল কত, 9:7। এটা হচ্ছে পরিপূরক জিনের ফলাফল। বুঝতে পারছো কিনা বলো? নাহিমা বুঝে গেছে? জি সৌরভ, জি ভাইয়া। এগুলা একবার বুঝে গেলে খুবই সহজ লাগবে, বাট মেইন থিমটা ধরতে না পারলে, এখানে এ এবং বি একসাথে হলে যে বেগুনি হবে এটা ধরতে না পারলে তুমি যত মাথা খাটাও কিচ্ছু মানে মাথায় ঢুকবে না, হ্যাঁ, মুখস্থ করা ছাড়া। বাট একবার বুঝে ফেলো, পরিপূরক জিনের সংজ্ঞাটা ডিপলি বুঝে ফেললে দেন ওইটা এখানে কাজে লাগালে মিলে যাবে, প্রত্যেকগুলো একই। এখন আমরা এতক্ষণ যা পড়ছি এগুলো মোটামুটি লেস ইম্পর্টেন্ট ছিল, এখন যা পড়বো এগুলোই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং এগুলোই পরীক্ষায় সবচেয়ে বেশি আসতে দেখা যায়, হ্যাঁ। আজকে আমরা পড়বো অ্যাপিস্টেসিস বিষয়টা বিস্তারিত আলোচনা করব। খেয়াল করো, একটা জিন যখন অন্য একটি নন অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়, এই প্রক্রিয়াটাকে অ্যাপিস্টেসিস বলা হয়। ধরো এর কাজ হলো কালো হওয়া, এর কাজ কি, ধরো এর কাজ হলো সাদা হওয়া, লাইক বি এর কাজ হলো কালো হওয়া, ঠিক আছে? বিষয়টা বুঝো ভালো মতো। এর কাজ হলো কি, সাদা হওয়া, এ জিনের কাজ কি, সাদা। বি জিনের কাজ কি, কালো করা। এখন ধরো এই বি জিনের ক্ষমতা বেশি, এই বি জিন যখন এর সাথে যাবে তখন এ যে সাদা হবে, এই সাদা হওয়াটাকে সে সাপ্রেস করে ফেলে, সাদা হওয়াটাকে কী করে, সাপ্রেস করে ফেলে। তখন এ বি যখন একসাথে হবে তখন সে কী হবে, এ তো দুইটাই প্রকট, এখানে দেখো এটাও প্রকট এটাও প্রকট, তো এটা কি হওয়ার কথা ছিল, এটা সাদা হওয়ার কথা ছিল। কিন্তু যখন এখানে বি কালো বলতেছে, এটার ক্ষমতা বেশি, তাহলে এই জন্য এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার কালো হয়ে যাবে, ঠিক আছে? তা আমরা বুঝতে পারছি কি, এই একে তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে কে, বি জিনটা। এই এর বৈশিষ্ট্য প্রকাশে কে বাধা দিচ্ছে, বি জিনটা, ঠিক আছে?
তো যেটা বাধা দিচ্ছে তাকে বলবো আমরা অ্যাপিস্ট্যাটিক জিন। তাকে কি বলবা? অ্যাপিস্ট্যাটিক জিন। অ্যাপিস্ট্যাটিক জিন, হ্যাঁ, এটার নাম কি? অ্যাপিস্ট্যাটিক জিন। আর যেটা বাধা পাচ্ছে তাকে বলবো হাইপোস্ট্যাটিক জিন। হাইপোস্ট্যাটিক জিন বলা যাবে না এগুলা, হাইপোস্ট্যাটিক জিন, ঠিক আছে? তাহলে যেটা বাধা দিছে এটাকে বলবো অ্যাপিস্ট্যাটিক, যেটা বাধা পেয়েছে এটাকে বলবো হাইপোস্ট্যাটিক, মানে হাই পেলো, এভাবে দিয়ে মনে রাখো, হাই পেলো। হাই পেলো মানে যে বাধা পায় তাকে বলবো হাইপোস্ট্যাটিক জিন, আর যে বাধা দিল তাকে বলবো অ্যাপিস্ট্যাটিক জিন। বুঝে গেছে? এই যে একটি জিন যখন অন্য একটি নন অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন তাকে অ্যাপিস্ট্যাসিস বলবো। এই ঘটনাটাই হচ্ছে অ্যাপিস্ট্যাসিস প্রক্রিয়া, মানে একটা জিন অন্য একটা জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দিচ্ছে, এই ঘটনাটাই কি? অ্যাপিস্ট্যাসিস প্রক্রিয়া। যে জিনের অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় সেই জিনকে অ্যাপিস্ট্যাটিক জিন বলা হয়। যে বাধা দিবে তাকে বলবো অ্যাপিস্ট্যাটিক জিন, যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় তাকে বলবো হাইপোস্ট্যাটিক জিন, মানে যে বাধা পেল তাকে বলবো হাইপো, যে বাধা দিল তাকে বলবো অ্যাপি। বুঝে গেছে? যে বাধা দিল তাকে কি বলবো? অ্যাপিস্ট্যাটিক, যে বাধা পেল তাকে বলবো হাইপোস্ট্যাটিক। একদম ক্লিয়ার। এবার আসো আমরা দুইটা অ্যাপিস্ট্যাসিস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে প্রকট অ্যাপিস্ট্যাসিস, একটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাসিস। হ্যাঁ, একটা হচ্ছে প্রকট অ্যাপিস্ট্যাসিস, একটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাসিস। দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাসিস উদাহরণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের ইন রিয়াল লাইফে এটা সবচেয়ে বেশি পাই। মুখ বধিরতা আমরা অনেক সময় দেখি, জন্মগতভাবে বাচ্চা কথা বলতে পারতেছে না, কানে শুনতেছে না, এগুলো হচ্ছে মুখ বধিরতার উদাহরণ। হ্যাঁ, মুখ মানে কি? যে তোমার কথা বলতে পারে না। বধিরতা মানে কি? যে কানে শুনে না। তো যে কানে শুনবে না সে নিশ্চয় কথাও বলতে পারবে না, কারণ মানুষ কথা বলে কেমনে শিখে? নিজে আগে শুনে তারপর কথা বলে। এখন কেউ যদি বধির হয় তাহলে সে অবশ্যই মুখও হবে, কারণ বধির হলে মুখ হয়ে যাবে অটোমেটিক্যালি, কারণ সে তো কথা শিখবে না, তাই না? সো এটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাসিসের উদাহরণ, আর একটা পড়ব প্রকট অ্যাপিস্ট্যাসিসের উদাহরণ। ঠিক আছে? তো এখন আমরা প্রকট অ্যাপিস্ট্যাসিস যদি দেখি, খেয়াল করো। অ্যাপিস্ট্যাসিস মানে তো বুঝছো, অ্যাপিস্ট্যাসিস মানে কি? একটা জিন অন্য একটা জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দিচ্ছে। সিম্পল কথা, একটা জিন অন্য একটা জিনের কার্যকারিতা প্রকাশে কী করতেছে? বাধা দিচ্ছে। এটাই কি? অ্যাপিস্ট্যাসিস। তাহলে যখন একটি প্রকট জিন, তাহলে প্রকট অ্যাপিস্ট্যাসিস মানে কি? প্রকট জিন অন্য একটি নন অ্যালিলিক প্রকট জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দিবে। দেখো, অ্যাপিস্ট্যাসিস মানে হলো একটা জিন অন্য একটা জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়া। তাহলে প্রকট অ্যাপিস্ট্যাসিস মানে কি? এক্ষেত্রে অ্যাপিস্ট্যাসিসটা প্রকট জিন ঘটাবে, মানে হলো একটা প্রকট জিন অন্য একটা নন অ্যালিলিক প্রকট জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দিবে, এটা হচ্ছে প্রকট অ্যাপিস্ট্যাসিস। একদম সহজ ডেফিনেশন। তাহলে এটা সর্বপ্রথম আবিষ্কার ব্যাটসন এবং পানেট পরিচালিত এক পরীক্ষার মাধ্যমে আবিষ্কৃত হয় যে সাদা লেঘর্ন এবং রঙিন পালকের জন্য দায়ী জিন হলো সি। এই যে খেয়াল করো, সাদা লেঘর্ন একটা মুরগি, মোরগ মুরগি, এটা রঙিন পালকের জন্য দায়ী জিনের নাম কি? সি। কালার, সি দিয়ে মনে রাখো, কালার, সি থাকলেই কালার। কিন্তু অ্যাপিস্ট্যাটিক আয়ের কারণে রঙিন পালক সৃষ্টি হতে না পারায় পালকগুলো সাদা হয়। খেয়াল করো, নর্মালি সিটা কিসের জন্য দায়ী? আমি যা বলতেছি এগুলো যদি তোমার মাথায় না ঢুকে তুমি এগুলো বুঝবা না, বারবার বলতেছি। সো এই লাইনগুলো বুঝো। রঙিন হওয়ার জন্য দায়ী কি? ক্যাপিটাল সি, মানে ক্যাপিটাল সি থাকলেই কী হওয়ার কথা ছিল? রঙিন। কিন্তু এখানে একটা কাজ হয়, আই এই আইটা হচ্ছে ইনহিবিট করে, মানে হলো এই যে এটা হচ্ছে অ্যাপিস্ট্যাটিক জিন হিসেবে কাজ করে। এখন এটা হচ্ছে বাধা দিবে। এখন সি এর সাথে যদি কখনো আই থাকে, ধরো যে সি এবং আই, তাহলে গঠনে কী হবে বলো? এটা হইতে চাচ্ছে রঙিন, কিন্তু আই দিবে বাধা, ফলে হয়ে যাবে সাদা। বুঝছো? সিম্পল কথা, আমরা যেমনটা এখানে পড়েছিলাম, এই যে হইতে চাচ্ছে সাদা কিন্তু বি করতেছে কালো, ফলে মানে বি ওই সাদা প্রকাশে বাধা দিয়েছে, ফলে কালো হয়ে গেছে। বিষয়টা এমন আর কি। সো এখানে এই যে আমাদের এই লেঘর্ন মোরগ মুরগিতে সাধারণত সি জিনের কাজ হলো ওই মোরগটাকে কি করা? রঙিন করা। কিন্তু আই জিয়ে ওই জিনটাকে বাধা দিবে, ফলে এটা রঙিন হতে পারবে না, তাহলে কি হয়ে যাবে? সাদা হয়ে যাবে। তাহলে তোমার একটা বিষয় মাথায় ঢুকাই ফেলো, সি যদি একা থাকে, ধরো যে সি এর সাথে কোনো আই নাই, তাহলে এটা কি রঙিন হবে নাকি হবে না বলো তো? সি এর সাথে কোনো আই নাই, সি এর সাথে ধরো যে আমি ক্যাপিটাল স্মল আই দিছি, এখন কি হবে? রঙিন হবে না? রঙিন হবে না? হবে না, সরি রঙিন হবে। রঙিন হবে, ক্যাপিটাল আই কথা দিলে বোঝার রঙিন চেষ্টা হবে না। করো। রঙিন হবে কারণ কি? এই যে ক্যাপিটাল আই দিতেছি না আমি শুরুতে নামই পড়তেছি প্রকট অ্যাপিস্ট্যাসিস, তার মানে জিনটা প্রকট অবস্থায় থাকতে হবে, তারপর কাজ করবে। বুঝতে পারছো কি না? জিনটা প্রকট অবস্থায় থাকলে তখন এটা ফাংশন করবে। এই যে ধরো ক্যাপিটাল সি এর সাথে ক্যাপিটাল আই থাকলেই চোখ বন্ধ করে এটা কি দিয়ে দিবা? সাদা দিয়ে দিবে। এক কথায়, আমার কথা ক্লিয়ার। ক্যাপিটাল আই থাকলেই কি দিবা?
ক্যাপিটাল আই থাকলেই সাদা, ক্যাপিটাল আই থাকলেই সাদা, কোনো কথা হবে না আর, ক্যাপিটাল আই থাকলেই সাদা। কারণ এই ক্যাপিটাল আইয়ের কাজ হলো আমাদের ওই ইয়াটাকে তোমার ওই কালারটাকে ইয়া করে ফেলা, মানে বাধা দেয়া, হ্যাঁ, কারণ এটা অ্যাপিস্ট্যাটিক জিন হিসেবে কাজ করবে। তাহলে এটা কি মূলত অ্যাপিস্ট্যাটিক জিন, হ্যাঁ, এটা কি জিন? অ্যাপিস্ট্যাটিক জিন, অ্যাপিস্ট্যাটিক জিন। আর এখানে তাহলে আমি বলি একটু, তাহলে তো বলো ক্যাপিটাল সি এর সাথে যদি ক্যাপিটাল আই, বলো নাহিম এটা কী হবে, সাদা না রঙিন? সাদা। সাদা। ক্যাপিটাল সি এর সাথে স্মল আই, বলো এটা রঙিন না সাদা? রঙিন। রঙিন। কেন রঙিন? এখানে হচ্ছে নেই, প্রকট বৈশিষ্ট্য নেই ওই জন্য। আমাদের অ্যাপিস্ট্যাটিক জিন তো আছে এখানে, আইটা বলতেছো তুমি অ্যাপিস্ট্যাটিক জিন, কিন্তু অ্যাপিস্ট্যাটিক জিনটা প্রকট অবস্থায় নাই, এই জন্য এটা কাজ করতে পারতেছে না আর কি, বাধা দিতে পারতেছে না। কিন্তু আয়ের কাজ হলো অলওয়েজ বাধা দেওয়া, কিন্তু আমরা বলতেছি প্রকট অ্যাপিস্ট্যাসিস, তো আই যখন প্রকট অবস্থায় থাকবে স্টাফ তখনই বাধা দিতে পারবে। সো এটা যেহেতু প্রচ্ছন্ন অবস্থায় আছে এই জন্য সে বাধা দিতে পারতেছে না, সিম্পল কথা হচ্ছে সেটা, বুঝছো? তাহলে আসো, সাদা লেঘনের জন্য, সাদা লেঘন রঙিন পালকের জন্য দায়ী প্রকট জিনের নাম কি? সি। মানে রঙিন কার জন্য হবে? ক্যাপিটাল সি এর জন্য হবে। সাদা লেঘন রঙিন পালকের বাধাদানকারী জিন হলো আই, তাইলে বলো এখানে এপিস্ট্যাটিক জিন কোনটা, হাইপোস্ট্যাটিক জিন কোনটা? হাইপো হলো সি, কারণ এটা বাধা পেল। এপিস্ট্যাটিক কে বাধা দিল? আই, সো এটা এপিস্ট্যাটিক। এই যে সি হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন, মানে যে বাধা পেল, আই হচ্ছে এপিস্ট্যাটিক জিন, ঠিক আছে? এবার আসো আমরা সাদা লেঘনের ধরো যে ইয়া ধরলাম এটা, তাহলে এটা সাদা কেন বলতেছো? কারণ এখানে ক্যাপিটাল সি এবং ক্যাপিটাল আই একসাথে আছে, ক্যাপিটাল আই থাকলেই কি বলছি, চোখ বন্ধ করে এটা কি করবা, কি বলবা? সাদা বলবা, ঠিক আছে? সাদা বলবা এটা, তাহলে এটা হচ্ছে সাদা। আর এখানে আমরা ক্যাপিটাল সি, স্মল সি এবং স্মল আই, আচ্ছা এখানে কি ক্যাপিটাল আই আছে? না, তারপর এটা কেন সাদা হলো বলো তো? ক্যাপিটাল সি নাই তাই। ভেরি গুড, কারণ আমি তো শুরুতেই বলে দিছি যে কালার সি, ক্যাপিটাল সি এর কাজ হলো রঙিন করা। সো এখানে যদি ক্যাপিটাল সি নাই, ওকে বাধা দেওয়ার কিছু নাই, সো এটা তো এমনিই সাদা হবে, এটা তো আর তোমার আই থাকুক না থাকুক এমনিই সাদা হবে। কারণ সি এর কাজ কি? সি এর কাজ হলো রঙিন করা, তো এখানে ক্যাপিটাল সি তো দাও নাই তুমি, তাহলে এটা কেমন রঙিন হবে? কথা বুঝছো? অলওয়েজ এটা মনে রাখবা, ক্যাপিটাল সি হচ্ছে রঙিন হওয়ার জন্য দায়ী, আর আই থাকলে ওটা সাদা করে ফেলবে এক কথায়, হ্যাঁ। আর অলওয়েজ আই থাকলে মানে হলো সাদা হয়ে যাবে, ক্যাপিটাল আই থাকলে মানে হলো সাদা হয়ে যাবে, এখানে কোনো কনফিউশন নাই। আর ক্যাপিটাল সি থাকলে রঙিন দিতাম, কিন্তু এখানে তো ক্যাপিটাল সি নাই, সবগুলো স্মল আই, স্মল সি। তাহলে এখন আমরা কিভাবে এটা করব? এই যে এখান থেকে কি পাচ্ছ, সি এবং আই পাবা সব গ্যামেট, এখান থেকে স্মল সি এবং স্মল ক্যাপিটাল সি স্মল সি এর মধ্যে কোনো যাতে ঝামেলা না বাদাও, হ্যাঁ, এগুলো বড় বড় করে লিখবো যাতে বোঝা যায়। আর তাহলে এখান থেকে সিআই পাবে, এখান থেকে সিআই পাবো, আমরা ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল স্মল আই, এই যেভাবে পাবো আগের মতো অনেকটা, হ্যাঁ, একটা ক্যাপিটাল একটা স্মল, একটা ক্যাপিটাল একটা স্মল, তাহলে ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আই স্মল আই, তাহলে এটা বলতে কী হবে? সাদা, কারণ ক্যাপিটাল আই আছে, ক্যাপিটাল সি আছে, ঠিক আছে, ক্যাপিটাল সি থাকলে রঙিন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা জানি অ্যাপিস্ট্যাটিক জিন, এই যে আইটা এই রঙিন হওয়াটাকে বাধা দিবে, ফলে কি হয়ে যাবে? সাদা। এই জন্য দেখো সবাই কি হবে? সাদা হবে, সবাই কি হবে? সাদা হবে। এখন এখান থেকে আবার গ্যামেট বের করো কীভাবে? এই যে ক্যাপিটাল সি এর সাথে ক্যাপিটাল আই একবার দাও, এই যে ক্যাপিটাল সি এর সাথে ক্যাপিটাল আই একবার, ক্যাপিটাল সি এর সাথে স্মল আই একবার দাও, এই যে স্মল আই একবার দিলাম, স্মল সি এর সাথে ক্যাপিটাল আই একবার দাও, এই যে দিলাম, স্মল সি এর সাথে স্মল আই একবার দাও, দিলাম। এবার আসো লিখি, তাহলে আমরা এখানে কি দেখো, এই যেগুলো দেখে দেখে লিখবা, লেখার পরে এবার বুঝো কীভাবে করবা। তাহলে কি বললাম? ক্যাপিটাল সি হচ্ছে রঙিনের জন্য দায়ী, কিন্তু ক্যাপিটাল আই থাকলে সেটাকে কী করে ফেলবে? সাদা করে ফেলবে, ঠিক আছে? ক্যাপিটাল সি থাকলে ক্যাপিটাল সি রঙিনের জন্য দায়ী জিন, তবে এটার সাথে যদি ক্যাপিটাল আই থাকে এটাকে কী করে ফেলবে? সাদা করে ফেলবে, কারণ ক্যাপিটাল আইয়ের কাজে হলো অ্যাপিস্ট্যাটিক করা মানে হলো অ্যাপিস্টাসিস করা, বাধা দেওয়া, এটা অ্যাপিস্ট্যাটিক জিন। তাহলে এই যে ক্যাপিটাল সি ক্যাপিটাল একসাথে আছে না? সাদা। ক্যাপিটাল সি ক্যাপিটাল একসাথে আছে না? সাদা। ক্যাপিটাল সি ক্যাপিটাল একসাথে আছে না? সাদা। ক্যাপিটাল সি ক্যাপিটাল একসাথে আছে না? সাদা, এটাও সাদা। বাট এখানে খেয়াল করো, ক্যাপিটাল সি আছে কিন্তু ক্যাপিটাল আই আছে না, রঙিন। ক্যাপিটাল সি সুন্দর মতো তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারছে এখানে, এই জন্য কী হয়েছে? রঙিন হয়েছে। আমরা জানি আই থাকলে না এটা বাধা দিয়ে সাদা করে ফেলতো, কিন্তু এখানে কী আছে? শুধু ক্যাপিটাল সি আছে, সব কালার হবে এটা। এখানে ক্যাপিটাল সি ক্যাপিটাল একসাথে আছে, সাদা। এখানে দেখো আবার ক্যাপিটাল সি আছে, হ্যাঁ, তার মানে রঙিন, কিন্তু ক্যাপিটাল আই নাই, বাধা দেয় নাই, সো রঙিন হয়ে গেছে। দেখো এখানেও সেম সাদা সাদা সাদা। এখানে খেয়াল করো, এখানে ক্যাপিটাল আই আছে, আচ্ছা, কিন্তু ক্যাপিটাল সি আছে না, তো ক্যাপিটাল সি যেহেতু নাই, এটা তো কালার হওয়ার কোনো প্রশ্নই আসে না। আর এখানে ক্যাপিটাল আইও আছে, ক্যাপিটাল সি থাকলেও এখানে ক্যাপিটাল আই কী করতে ফেলতো? সাদা করে ফেলতো, সো এটা এমনিও সাদা হবে, কারণ এখানে একে তো ক্যাপিটাল সি নাই, ঠিক আছে? ক্যাপিটাল সি যেখানে নাই, এখানে কালার হওয়ার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে?
এখানেও দেখো ক্যাপিটাল সি নাই, সো সাদা। আর আই আছে কি না আছে দেখতেই হবে না। আর ক্যাপিটাল সি আছে, হ্যাঁ, তবে ক্যাপিটাল আইও আছে, তার মানে সাদা করে ফেলছে। ক্যাপিটাল সি আছে, হ্যাঁ, রঙিন, কিন্তু ক্যাপিটাল আই নাই, বাধা দেয় নাই, সো রঙিন হয়ে গেছে। এখানে ক্যাপিটাল সি নাই, তো সাদা অবশ্যই। ক্যাপিটাল সি নাই, সাদা। বুঝছো কি না বলো? নাহিমা বুঝে গেছে? জি। সৌরভ? জি ভাইয়া। তাহলে টোটাল সাদা কয়টা পেলা? 13টা। রঙিন কয়টা পেলা? 3টা। 13:3 আমরা অনুপাত পাই। স্বাভাবিকভাবে কত পাওয়ার কথা ছিল? 9:3:3:1 পাওয়ার কথা ছিল মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুসারে, কিন্তু এক্ষেত্রে আমরা 13:3 অনুপাত পাই। তাহলে পরীক্ষা আসে প্রকট বিশ্লেষণের অনুপাত কত? 13:3 পরীক্ষায় আসবে এবং পারতে হবে, ঠিক আছে? এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণটা বলতে পারো, যেটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, ঠিক আছে? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস খুব ভালো মতো করে বুঝো, পরেরটাও তো না বুঝলেও চলবে, এটা খুব কম আসে, ঠিক আছে? তবে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস খুব ভালো মতো করে বুঝতে হবে, ঠিক আছে? এটাই ধরো যে লাস্ট দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস বা ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টেসিস। দেখো তোমরা আগেরটা বুঝলে এটাও সহজে বুঝবা। আগেরটা কী ছিল? প্রকট এপিস্টেসিস, মানে এপিস্ট্যাটিক প্রকট জিন একটা নলেলিক প্রকট জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দিছে। আর এখানে হচ্ছে প্রচ্ছন্ন এপিস্টেসিস, মানে হলো নিশ্চয় প্রচ্ছন্ন জিন এপিস্টেসিসটা ঘটাবে, কথার মানেটা বুঝো। প্রচ্ছন্ন এপিস্টেসিস, এপিস্টেসিস মানে কি? বাধা দেওয়া, মানে কোনো একটা জিন অন্য একটা জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দিচ্ছে, এটাই তো হচ্ছে এপিস্টেসিস। একটু আগে পড়ে আসলাম। তাহলে প্রচ্ছন্ন এপিস্টেসিস মানে কি? প্রচ্ছন্ন জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে, মানে প্রচ্ছন্ন জিন এই এপিস্টেসিসটা ঘটাবে। নামের আগে আরেকটা কি আছে? দ্বৈত আছে। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস মানে কি? দুইটা প্রচ্ছন্ন জিন এপিস্টেসিসটা ঘটাতে পারবে। তার মানে কি, আল করো শর্তটা, এক্ষেত্রে প্রচ্ছন্ন জিন কয়টা হতে হবে? দুইটা, ঠিক আছে? দুইটা প্রচ্ছন্ন জিন যখন একসাথে হয় তখনই তারা এপিস্টেসিসটা ঘটাইতে পারে, এই জন্য এটার নাম কি? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। বুঝতে পারছো কি না? মানে প্রচ্ছন্ন জিন দুইটা একসাথে হতে হবে, তারপর এপিস্টেসিসটা ঘটবে। তাহলে দুইটা ভিন্ন লুকাস অবস্থিত দুটি প্রচ্ছন্ন এলিল, খেয়াল করো, দুটি প্রচ্ছন্ন এলিল লাগবে, কিন্তু একটা না। আগে ছিল জাস্ট একটা প্রকট এলিল, বাট এখানে দুইটা প্রচ্ছন্ন এলিল যখন পরস্পরের প্রকট এলিলকে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তখন সেটাই হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। ওকে, এক্ষেত্রে কেবল হোমোজাইগাস অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায়। কারণ কি? এই যে তোমার এটা ধরো যে আমরা কি বললাম যে তোমার স্মলি, এটা কি হোমোজাইগাস অবস্থায় আছে? না, হেটেরোজাইগাস। এই অবস্থায় কিন্তু বৈশিষ্ট্য প্রকাশ পাবে না। এটা কি হইতে হবে? এই যে এই অবস্থায় থাকতে হবে, হোমোজাইগাস অবস্থায় থাকতে হবে, এই যে একই রকম হইতে হবে। কারণ কি? এই যে দুটি প্রচ্ছন্ন হইতে হবে। কারণ এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে তো একটা প্রকট একটা প্রচ্ছন্ন হয়েছে, তার মানে এটা মিলতেছে? এটা মিলতেছে না কিন্তু, বাট এই ক্ষেত্রে দুইটাই প্রচ্ছন্ন মিলে গেছে, মানে হোমোজাইগাস অবস্থায় হলে ঘটনাটা ঘটবে, আর হেটেরোজাইগাস অবস্থায় হলে তো একটা প্রকট একটা প্রচ্ছন্ন হচ্ছে, সো ঘটনা মিলতেছে না। এক্ষেত্রে দুইটা প্রকট প্রচ্ছন্ন হবে না তো, তাই না? সো দুইটা প্রচ্ছন্ন যখনই হবে তখন এটা হোমোজাইগাস অবস্থায় চলে যাবে অটোমেটিক্যালি। সো হোমোজাইগাস অবস্থায় কেবল এটা সম্ভব হয়। সো আমরা উদাহরণ পড়লে ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো, মানুষের জন্মগত মুখ বধিরতা। মুখ বধিরতা মানে বুঝলাম, বধির মানে কি? যে কানে শোনে না। মুখ মানে কি? যে মুখে বলতে পারে না, মানে কথা বলতে পারে না। তো যে কানে শুনে না সে নিশ্চয়ই মুখ হবে। কারণ কি? কানে শুনে তো মানুষ কিছু একটা শিখে। তুমি কোনো কিছু শুনছো, তারপর এটা তুমি শিখছো, তারপর তুমি এটা বলতেছো। বাট তুমি যদি কোনো কিছু না শুনো তাহলে তুমি কিছু শিখবা না। তো এই জন্য একটা বাচ্চা যখন জন্ম থেকে সে কানে শুনতে না পায়, তখন সে মুখে কথাও বলতে পারে না, কথা বলাটাও সে শিখে না, ঠিক আছে? তো মুখ বধিরতা একটা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের উদাহরণ। দুইটা ভিন্ন লুকাসে অবস্থিত এপিস্ট্যাটিক প্রচ্ছন্ন জিনের জন্য এটা দেয়। তাহলে দুইটা ভিন্ন লুকাসে অবস্থিত এপিস্ট্যাটিক প্রচ্ছন্ন জিন, কি জিন? প্রচ্ছন্ন জিন, প্রকট জিন না কিন্তু। আমরা বলতেছি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, তো প্রচ্ছন্ন জিন এটার জন্য দায়ী। এই দুটি জিনের একটি যখন হোমোজাইগাস অবস্থায় থাকে তখন অন্য একটি প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায়। অর্থাৎ মানে এই যে বুঝতেছো, হোমোজাইগাস অবস্থায় থাকতে হবে, কিন্তু মানে প্রচ্ছন্ন জিন দুইটা একসাথে হইতে হবে, এক কথা। হোমোজাইগাস অবস্থায় থাকা যে কথা, এই যে এরকম হবে একই কথা, ঠিক আছে? মানে হলো দুইটা প্রচ্ছন্ন জিন একই রকম হইতে হবে, তখন বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায়। অর্থাৎ উল্লেখিত দুইটা প্রচ্ছন্ন জিনের এক জোড়া থাকলে এবং অন্য জোড়া জিনের প্রকট জিন থাকলেও কোনো ব্যক্তি জন্মগত মুখবধির হবে, ঠিক আছে? আর কি। তাহলে আসো আমরা একটু দেখি। তাহলে মনে করি ডি এবং ই দুইটা প্রচ্ছন্ন জিন। এই যে দেখো, এই দুইটা হচ্ছে কি প্রচ্ছন্ন জিন, স্মল ডি এবং স্মল ই। স্মল মানেই তো আমরা জানি প্রচ্ছন্ন হয়। সো এখানে খেয়াল করো, স্মল ডি এবং স্মল ই জিনোটাপধারী ব্যক্তি মুখবধির। দেখো একটা বিষয় মনে রাখবা, এই যে স্মল ই থাকা মানেই হলো মুখবধির। এই কথাগুলো মনে রাখো, এই কথা না বুঝলে তুমি মিলাইতে পারবে না। স্মল ডি অথবা
স্মলি দেখো দুইটা প্রচ্ছন্ন জিন একসাথে হয়ে গেছে না, এই যে দুইটা প্রচ্ছন্ন জিন এখন একসাথে হয়ে গেছে না, দুইটা প্রচ্ছন্ন যখন একসাথে হয়ে যাবে তখন এরা তোমার ওই অ্যাপিস্ট্যাটিক ঘটনাটা ঘটাবে, ঠিক আছে, অ্যাপিস্ট্যাসিস ঘটনাটা ঘটাবে। তাহলে এখানেও দুইটা প্রচ্ছন্ন জিন একসাথে হয়ে গেছে, এখানেও দুইটা প্রচ্ছন্ন জিন একসাথে হয়ে গেছে, সো এরা কি ঘটাবে, অ্যাপিস্ট্যাসিস ঘটাবে, ঠিক আছে। তাহলে অ্যাপিস্ট্যাসিস ঘটানোর শর্তটা বুঝছো, যে দুইটা ডি হইতে হবে, না হয় স্মলি হইতে হবে, বাট এমন হইলে হবে না স্মল ডি কিংবা স্মলি বা স্মলি ক্যাপিটাল এরকম মিলে গেছে, তাহলে এরকম হবে না। বাট এরকম প্রচ্ছন্ন জিনগুলো কী এরকম হইতে হবে, এই যে হোমোজাইগাস অবস্থা আসতে হবে, প্রচ্ছন্ন জিনগুলো হোমোজাইগাস, এটা হোমোজাইগাস অবস্থা আসছে, এটা হোমোজাইগাস অবস্থা আসছে, মানে হলো প্রচ্ছন্ন জিন দিয়ে একই রকম হইতে হবে, ঠিক আছে। তো এক্ষেত্রে স্মল ডি এবং স্মলি অ্যাপিস্ট্যাটিক দুইটা প্রচ্ছন্ন জিন হলে স্মল ডি এবং স্মলি প্রকট হোমোজাইগাস, তাহলে বলো এটা কি হবে, এই যে এখানে দুইটা স্মলি একসাথে আছে না, তাহলে মুখ বধির, মানে হয় স্মলি কিংবা স্মল ডি পাইলেই মুখ বধির হবে, এটা কথা বুঝছো। স্মল ডি কিংবা স্মলি পাইলে কি হবে, মুখ বধির হবে। তাহলে এখানে দেখে স্মলি আছে না, তো এটা মুখ বধির হয়েছে, এই যে স্মল ডি আছে না, তো এটা মুখ বধির হয়েছে। তো এটা হচ্ছে পুরুষ, এটা হচ্ছে মহিলা, ধরে তাদের মধ্যে বিয়ে হয়েছে, তাদের মধ্যে বিয়ে হওয়ার পরে এই যে তাদের সন্তান কী হবে খেয়াল করো, এখান থেকে আমরা ক্যাপিটাল ডি পাবো, এখান থেকে স্মল ই পাবো, আচ্ছা নিলাম, এখান থেকে স্মল ডি পাবো, এখান থেকে স্মল ই পাবো, তাহলে এটা পেলাম। দেন এই দুটোকে একসাথে করে দিলে আমরা কী পাবো, এই যে ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই স্মল ই, আগের মতোই একটা ক্যাপিটাল একটা স্মল, একটা ক্যাপিটাল একটা স্মল, ঠিক আছে, এটাতে কোনো ঝামেলা নাই। খেয়াল করো এখানে কি দুইটা ডি দুইটা স্মল ডি দুইটা স্মল ই এরকম কন্ডিশন আছে না, এই যে একটা বড় একটা ছোটো, একটা বড় একটা ছোটো, সো এখানে সবাই কি হবে, সুস্থ স্বাভাবিক সন্তান হবে। দেখো সবাই কী হবে, স্বাভাবিক ব্রাক শ্রবণ কমা, মানে দুইজন মুখবধিরের মধ্যে যদি বিয়ে হয় তাদের সন্তান যে মুখবধির হবে এমন না, তাদের সন্তান সবাই 100% কী হবে, অবশ্যই স্বাভাবিক বাক শ্রবণ কম হবে, তারা সবাই কানে শুনতে পাবে, তারা সবাই কথা বলতে পারবে, কেমন। তো এটা হচ্ছে কন্ডিশন যে তারা একদম মুখবধির, কিন্তু খেয়াল করো স্বাভাবিক তারা একদম মুখবধির, কিন্তু তাদের বিয়ে হওয়ার পরে তাদের সন্তান কী হইলো, এই যে স্বাভাবিক হয়ে গেল, কারণ এখানে আমরা স্মল ডি কিংবা স্মলি এই কন্ডিশনটা পাচ্ছি না। মুখবধির তখনই হবে যখন স্মল ডি দুইটা একসাথে থাকবে কিংবা স্মলি দুইটা একসাথে থাকবে, ঠিক আছে। এখন আসো আমরা একটু টেস্ট করি যে এদের মধ্যে বিয়ে দিলাম, এদের মধ্যে ধরো যে আমরা বিয়ে দিলাম, তখন কি হবে, কী ঘটনা ঘটবে এদের মধ্যে, যখন আমরা জেনারেশন চেঞ্জ করার চেষ্টা করব, আমরা নিয়ে আসার চেষ্টা করব, তাহলে স্মল ডি এর সাথে স্মলি একবার দিবা, এই যে দেন আগের মতো স্মল ডি এর সাথে স্মলি একবার দিবা, ক্যাপিটাল ডি এর সাথে স্মল, তারপর স্মলের সাথে এটা দিবা একবার, এটার সাথে এটা একবার দিবা, হ্যাঁ, এইভাবে করে গ্যামেটগুলো বানাবা, সেম গ্যামেট, এদিকে যেমন এদিকেও সেমন। তাহলে এই যে আমরা আবারও চেকার বোর্ড আঁকবো, এদিকে একবার বসাবে, এদিকে একবার বসাবে, দেন এগুলো বসাবা, হ্যাঁ এগুলো বসাবা। তাহলে আমি তোমাকে একটু আগে কী বলছি দেখো, স্মল ডি কিংবা স্মলি এই কন্ডিশনটা পাইলেই চোখ বন্ধ করে তারা মুখ বধির, কোনো কথা নাই আর, ঠিক আছে। কারণ কি, দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিসিস মানে কি, এটা এই যে একে তো প্রচ্ছন্ন জিন, হ্যাঁ দ্বৈত, ঠিক আছে, দেখো দুইটা দ্বৈত হয়ে গেছে মানে একসাথে হয়ে গেছে, তাহলে অ্যাপিস্ট্যাসিস ঘটাবে, অ্যাপিস্ট্যাসিস মানে কি, যে বাধা দেওয়ার জন্য মুখ বধির হয়ে যায়, তাহলে এই কন্ডিশনটা পাইলেই তারা কি হবে, মুখ বধির হবে, তাহলে তাছাড়া স্বাভাবিক হবে। তাহলে দেখো এখানে স্মল ডি আছে, নো স্বাভাবিক, এটাও স্বাভাবিক, এই যেটা দেখো স্মলি হয়ে গেছে না, স্মল একসাথে চলে আসে না, তার মানে মুখ বধির হয়ে গেছে, এটা খেয়াল করো, এখানে স্বাভাবিক, এটা খেয়াল করো স্মলি হয়ে গেছে না, মুখ বধির হয়ে গেছে, এখানে স্বাভাবিক, এই যে ক্যাপিটালি থাকলে সমস্যা নাই, ঠিক আছে। তাহলে এখানে খেয়াল করো এটাও স্বাভাবিক, এখানে স্মল ডি একসাথে হয়ে গেছে না, মুখ বধির, এই যে স্মল ডি একসাথে হয়ে গেছে না, মুখ বধির, তারপর এখানে স্মল একসাথে হয়ে গেছে না, মুখ বধির, স্মল ডি একসাথে হয়ে গেছে না, মুখ বধির, স্মল দুইটা একসাথে হয়ে গেছে না, আরও বেশি মুখ বধির এটা। সো আমরা বুঝতে পারলাম যে তোমার এই প্রচ্ছন্ন জিনগুলো যখন দ্বৈত অবস্থায় থাকলো, হোমোজাইগাস অবস্থায় থাকলো, তখন তারা মুখ বধির ঘটাচ্ছে এখানে, বুঝতে পারছো। তো এটাই হচ্ছে আমাদের দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিসিসের উদাহরণ। এবং আমরা এখানে খেয়াল করলে দেখি টোটাল কয়জন আমরা স্বাভাবিক পাচ্ছি, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন, 9:7 গঠন আমরা এখানে দেখি, 9:7। বাট আমরা এই মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুসারে 9:3:1 পাওয়ার কথা, চেঞ্জ হয়ে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিসিসের জন্য কত হয়ে গেল, 9:7 হয়ে গেল, ঠিক আছে। বুঝতে পারছো কিনা বলো, নাহিমা বুঝে গেছে? জি। সৌরভ? জি। বুঝলে তো খুবই ভালো, এগুলা খুবই পেছানো, খুবই মানে সেন্সিটিভ, যদি নিজেরা একটু না বুঝো, মানে মেইন কনসেপ্টটা না বোঝাটা, তুমি চেকার বোর্ডটা কখনোই বুঝতে পারবে না কোনটা স্বাভাবিক মুখ বধির। বাট একবার যদি বুঝে যাও কি পয়েন্টটা, তাহলে এটার মতো সহজ পড়ার নাই, ঠিক আছে।
সো আমি আশা করছি সবাই বুঝছো, প্রয়োজনে ক্লাসটা আবার করবা, হ্যাঁ ক্লাসটা রেকর্ড হচ্ছে, আবারও করে নিবা। তাহলে আমরা কি পড়লাম একটু রিভিউ দিই। আমরা দ্বিতীয় মেন্ডেলের দ্বিতীয় সূত্রে ব্যতিক্রম পড়তেছিলাম। শুরুতে আমরা পরিপূরক জিন নিয়ে আলোচনা করছি। পরিপূরক জিন মানে কি, যখন এই ক্ষেত্রে দুইটা প্রখর জিন উপস্থিতির কারণে একটা চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পাবে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমরা আলোচনা করলাম, এগুলো আশা করি ভুলে গেছে এতক্ষণে, এগুলো পড়তে পড়তে এটা ভুলে গেছো, স্বাভাবিক ভুলে যাওয়ার কথা। সো এই জন্য আমি ক্লাস শেষে প্রতিটা চেকার বোর্ড 3বার করে আঁকবা। কয়বার? 3বার। একবার দেখে দেখে, 2বার না দেখে দেখে। পরিপূরক জিনের চেকার বোর্ড 3বার আঁকবা, তারপর প্যাপিসাইসের জন্য 3বার আঁকবা, দ্বৈত প্রচনা বেসের জন্য 3বার আঁকবা, হ্যাঁ সেমভাবে পলিজাইং ইনহেসার আমি এখানে দেখাচ্ছি। সো প্রতিটা 3বার, টোটাল 9টা। এই পলিজাইং ইনহেসার সহ বলে টোটাল 12টা চিত্র হবে। 12টা চিত্র আমি প্রত্যেকের খাতায় দেখব, ঠিক আছে। 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় দিব। তাহলে আসো পলিজেনিক ইনহেরিটেন্সটা দেখি। বহুজিনীয় উত্তরাধিকার। পলিজেনিক ইনহেরিটেন্স মানে কি, পলিজিন মানে তো বুঝতেছে অনেকগুলা জিন, বহুজিনীয় উত্তরাধিকার মানে অনেকগুলা জিন মিলে উত্তরাধিকার এক্ষেত্রে করবে। সো দেখো, মেন্ডেলের মতে জীবের প্রতিটি বৈশিষ্ট্য একজোড়া ফ্যাক্টর বা জিন দিয়ে নিয়ন্ত্রিত হয়, কিন্তু কোনো কোনো জীবের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন লোকাস অবস্থানকার একাধিক জিন জীবের একটিমাত্র বৈশিষ্ট্য প্রকাশ করে। মানে হলো, ধরো তোমার আমাদের অনেকগুলো জিন মিলে একটা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে। এই যেমন মানুষের উচ্চতা, মানুষের হাইট কতটুকু হবে, এটা অনেকগুলো জিন দ্বারা নিয়ন্ত্রিত। এই জন্য পলিজিন বলতেছে, অনেকগুলো জিন নিয়ন্ত্রণ করতেছে। গায়ের রং, চোখের রং, ওজন, বুদ্ধিমত্তা, এগুলো আর কি, হ্যাঁ সেগুলো হচ্ছে পরিমাণগত বৈশিষ্ট্য মানে কোয়ান্টিটিভ ট্রেইট। আর কিছু আছে তোমার ওই যে কোয়ালিটেটিভ ট্রেইট, এখানে দেয়া নেই এখানে নিশ্চয়ই। ভিন্ন ভিন্ন লোক আছে নলেজিনের সম্মিলিত গুণকে পরিমাণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করলে তাকে পলিজিন বলা হয়। এই যে পরিমাণগত বৈশিষ্ট্য মানে কোয়ান্টিটেটিভ, পরিমাণ মানে চোখের রং কেমন, ওজন কেমন, বুদ্ধিমত্তা, গাভীর দুধ, এগুলো হচ্ছে পরিমাণগত বৈশিষ্ট্য। নিয়ন্ত্রণ করলে তাকে আমরা পলিজিন বলি। পলিজিন নিয়ন্ত্রিত পরিমাণগত বৈশিষ্ট্য মশাগতিক পলিজেনিক ইনহেরিটেন্স বলা হয়। মানে এই যে উচ্চতা, গায়ের রং, এগুলো যেভাবে নির্ধারিত হচ্ছে এটাই হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স, ঠিক আছে। সো আমরা এক্ষেত্রে মানুষের রঙের বিষয়টা নিয়ে আলোচনা করব এখানে। সো এক্ষেত্রে আমরা স্বাভাবিক মেন্ডেলের সূত্রতে কি পাই, তোমার স্বাভাবিক মেন্ডেলের সূত্রতে আমরা কি পাই 9:3:1 না, বাট এক্ষেত্রে আমরা পাবো তোমার এই যে 1:4:6:4:1, হ্যাঁ 1:4:6:4:1 এই অনুপাতটা আমরা পাবো। বাট আমরা আগে পাওয়ার কথা ছিল কত, 9:30:1 মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুসারে, বাট এই ক্ষেত্রে আমরা পাবো কত, 1:4:6:4:1, ওকে। সো এক্ষেত্রে আমরা কালো, সাদা, নিগ্রো, শ্বেতাঙ্গের মধ্যে আলোচনা করব। খেয়াল করো, মানুষের গাত্রবর্ণ বা স্কিন কালার মানে গায়ের রং। পৃথিবীতে নিগ্রোদের মতো কুচকুচে কালো থেকে শুরু করে ককেশিয়ানদের মতো দবদবে ফর্সা তথা শ্বেতাঙ্গ পর্যন্ত নানা প্রকার গায়ের রং বিশিষ্ট মানুষ দেখা যায়। নিগ্রো ও শ্বেতাঙ্গের মধ্যে বিয়ে হলে এদের সন্তানদের বর্ণ মাঝামাঝি বা মিওলাইট হয়। এই যে ধরো আমরা মানুষ, বাংলাদেশের মানুষজন কেমন শ্যামলা টাইপ, সো এটা আমরা হচ্ছে মিওলাইটো, মানে আমরা আমাদের জাতটা আসলে মানে শঙ্কর জাতি এজন্য বলে, হ্যাঁ শঙ্কর জাতি বলে এই জন্য, মানে আমরা নিগ্রোও না, অনেক কালোও না, আর শ্বেতাঙ্গও না, মানে একদম ফর্সা বা সাদাও না, আমরা কেমন মাঝামাঝি, মানে এই জন্য তোমার এই যে কী বলে এই যে মিওলাইটো, হ্যাঁ মিওলাইটো। তো এটা কি হয়, শঙ্কর হয় আর কি, মানে তাদের মধ্যে বিয়ে হলে শঙ্কর হয়ে যায়। মিওলাইটোদের মধ্যে বিয়ে হলে নানা ধরনের বর্ণবিষ্ট মানুষ দেখা যায়। নিগ্রো শ্বেতাঙ্গদের মধ্যে বিয়ে হলে মিওলাইটোদের গায়ের রং ভিতরে হয়। আমরা দেখতেছি আসলে বিষয়গুলো। তাহলে দেখো, নিগ্রোদের জন্য ধরো যে আমরা সবগুলো ক্যাপিটাল লেটার ধরলাম, সবগুলো দেখো ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, স্মল ক্যাপিটাল বি, সবগুলো এটা নিগ্রো। তাহলে বুঝতেছো, ক্যাপিটাল শব্দগুলো যত বেশি থাকবে তত বেশি কালো বোঝাবে। আর এখানে স্মল মানে কি, সাদা, স্মল মানে কি সাদা, মানে যত স্মল লেটার তত সাদা কম, ঠিক আছে, মানে তত বেশি সাদা বোঝাবে আর কি। তো ধরো যেদের মধ্যে বিয়ে হলো, F1 জনি তৈরি হলো, তাহলে F1 জনিতে কী হবে, এই যে এখান থেকে ক্যাপিটালে, এখান থেকে স্মল এ, ক্যাপিটালে স্মল এ, এখান থেকে ক্যাপিটাল বি, এখান থেকে স্মল বি। তাহলে খেয়াল করো, এখানে দুইটা ক্যাপিটাল পাইলা, দুইটা স্মল পাইলা, তার মানে হলো মাঝামাঝি, মানে একদম এই যে মাঝামাঝি মিওলাইটো বর্ণ পাবা তুমি, মানে একদম সাদাও হবে না, কালোও হবে না, মানে মিওলাইটো পাবা আর কি। সো এই আর কি। তাহলে আসো আমরা একটু বিষয়টা দেখি কীরকমভাবে ইয়ে হবে। এই যে একদম কালো করে দিছে না, এটা হচ্ছে নিগ্রো, মানে একদম কালো দিয়ে দেখাইছে এখানে, একদম কালা,
ক্যাপিটাল বি, তার মানে নিগ্রো মানে কি বুঝবা, ক্যাপিটাল। তাহলে ক্যাপিটাল যতটা শব্দ বেশি পাবা তত বেশি বুঝবা যে কালো হচ্ছে। আর শ্বেতাঙ্গ মানে কি একদম সাদা ফর্সা, দেখো স্মল লেটার দিয়ে বোঝাইছে। তো এখান থেকে আমরা জিগামেট পাবো এবি, এখান থেকে স্মল বি, দুটাকে একসাথে করলে আমরা সবগুলো দেখে কি পাচ্ছি আগের মতো, ক্যাপিটাল বি স্মল বি মানে আগের মতো, একটা ক্যাপিটাল স্মল এইভাবে। তাহলে গেলে কী হবে, সবাই মিউলাইটে হবে। কারণ কি যে দেখো দুইটা ক্যাপিটাল পাইছে, দুইটা স্মল পাইছে, সবাই কী হবে, মিউলাইটে হবে। যে মিউলাইটের মধ্যে যে বিয়ে হয়, ধরো যে আমাদের মধ্যে বিয়ে হয়েছে এখন, মানে আমাদের বাঙালিদের মধ্যে আর কি, বাঙালিদের মধ্যে বিয়ে হলে দেখুন এক সন্তান হয় খুবই কালো আর একটা হয় খুবই ফর্সা। এটা এমনি হয় না কিন্তু, ওই যে এটা হাতের ধরো যে কিছু পাইছে শ্বেতাঙ্গদের মতো জিন, এই যে স্মল লেটার পাই গেছে, কিছু পাইছে কালোদের, ওই যে আমাদের ক্যাপিটাল লেটার, তখন আমরা ওই যে কালো হয়ে যায়, ফর্সা হয়ে যায় অনেক সময়। তাও যে বাবা মা দুইজনেই শ্যামলা, বা ছেলে অনেকগুলো দেখছে যে ফর্সা হয়েছে, আবার অনেকগুলো কালো হয়েছে, এই ঘটনাটা এখানে ঘটে মূলত। ধরো যে দুইটা মিউলেটের মধ্যে বিয়ে হয়েছে, তখন ঘটনা কী হবে, ক্যাপিটাল স্মল বি, যে আমরা এই সিকোয়েন্সটা রাখলাম, এখান থেকে গ্যামেট কী পাবে, যে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, এটার সাথে এটা দিবা, এটার সাথে এটা দিবা, এটার সাথে এটা দিবা, এটা তো বুঝে আসছে তখন। সো এইভাবে করে বসা একটু খেয়াল করো, এটা একটু বোঝার বিষয় এখানে, যে মানে এটা সিম্পল হিসাব, যে আমি বলবো ক্যাপিটাল লেটার যত বেশি পাবা, ক্যাপিটাল লেটার যত বেশি পাবা তত বেশি কালো, আর স্মল লেটার যত বেশি পাবা, স্মল লেটার যত বেশি পাবা তত বেশি ফর্সা বা সাদা আর কি, ঠিক আছে। তাহলে এখানে সব ক্যাপিটাল লেটার প্রথম করে, তাই একদম কালো কুচকুচে কালো করে দিয়েছে ঘরটা, নিগ্রোদের অনুরূপ একদম। আর এখানে দেখো তিনটা ক্যাপিটাল একটা স্মল, এই যে মিউলেটিভদের চেয়ে অধিকতর কালো, মানে বাংলাদেশে যে কালোগুলো অলমোস্ট হয়, বাংলাদেশে তো নিগ্রোদের মতো কালো হয় না, বাংলাদেশে যারা অনেক কালো বলি আমরা, ঠিক আছে, তো তারা হচ্ছে মিউলাইটোদের চেয়ে অধিকতর কালো, মানে মিউলাইটো মানে হলো যারা শ্যামলাদের চেয়ে কালো বোঝাবে এটা। আর শ্যামলা হবে যখন 50-50 হবে, মানে একদম সাদাও না কালোও না, ওটা হচ্ছে শ্যামলা বা মিউলাইটো বোঝায় আর কি। এটাও দেখো মিউলাইটো দিচ্ছে একটু কালো, কারণ তিনটা ক্যাপিটাল লেটার আছে, একটা স্মল লেটার, এখানে 50-50 হয়ে গেছে, ক্যাপিটাল দুইটা স্মল দুইটা, তার মানে মিউলাইটো, মানে এটা হচ্ছে তোমার শ্যামলা। এই যে দেখো কালারটা একটু করতেছে, মানে লাইট করতেছে, এটা আবার তিনটা ক্যাপিটাল, তার মানে হচ্ছে কি কালো, অনেক কালো হবে, মিউলেটের চেয়ে কালো। এটা মিউলেটও হবে, দুইটা 50-50, এটাও 50-50। এখানে আবার খেয়াল করো তিনটা স্মল লেটার হয়ে গেছে, একটা হয়ে গেছে। এখন তিনটা স্মল লেটার মানে কি, যে যত বেশি স্মল লেটার তত বেশি ফর্সা, তাহলে এটা মিউলেটের যে ফর্সা হয়ে যাবে না। বাংলাদেশে যে ফর্সাগুলো পাওয়া যায়, বাংলাদেশে কি একদম দবদবে সাদা পাওয়া যায় নাকি? দবদবে সাদা হলে তো এটা তোমার হয়ে যেত, ককেশন হয়ে যেত। বাট এক্ষেত্রে আমরা যে সাদাগুলো পাই, এটা হচ্ছে মূলত অনেক বেশি ফর্সা, তোমরা যাদেরকে দেখো এরা হচ্ছে মূলত এই কন্ডিশনে থাকে, মিউলেটের চেয়ে অধিকতর সাদা, মানে আমাদের শ্যামলার চাইতে যেটা রঙিন আর কি, ওটাই হচ্ছে যে আমাদের এই যে এই কন্ডিশনটা। তো এখানে দেখো, এখানে কি ক্যাপিটাল লেটার বেশি, সো আবার এটা কালো হয়ে যাবে। এটা মিউলেটো দিচ্ছে অধিকতর সাদা, কারণ তিনটা স্মল লেটার, এই যে এটা মিউলেটো, এটা তিনটা স্মল লেটার, তার মানে সাদা হবে, তিনটা স্মল লেটার তার মানে সাদা হবে, এটা একদমই সাদা হবে, কারণ কোনো ক্যাপিটাল লেটারই নাই, সবগুলো স্মল, তার মানে সাদা হবে, একদম সাদা হবে, এটা কোনো শ্যামলা ট্যামলা না, একদম পুরোপুরি সাদা হয়ে যাবে। তো আমরা পাচ্ছি কি দেখো, একজন নিগ্রো পাচ্ছি, দুইজন গাঢ়বর্ণ মানে হলো কালো, মোটামুটি কালো, শ্যামলার সাথে কালো বোঝাচ্ছে। আর মিউলেটো মানে হলো তোমার যেটা বললাম শ্যামলা বোঝাচ্ছে, হালকা বর্ণ মানে হলো শ্যামলার ছায় ফর্সা বোঝাচ্ছে, আর শ্বেতাঙ্গ মানে হলো একদম সাদা বোঝাচ্ছে। তাহলে 1:4:6:4:1 অনুপাত তুমি পাচ্ছ, ঠিক আছে। এখানে এগুলো বলে দিচ্ছি আমি যেগুলো বলছি, এই যে 4টি বর্ণ সৃষ্টিকারী জিন বিশিষ্ট হচ্ছে একজন নির্গত, 3টি বর্ণ সৃষ্টিকারী হলে এটা, 2টা বর্ণ সৃষ্টিকারী হলে এটা, এভাবে মানে করে দিচ্ছে আর কি। হ্যাঁ, আমি যেটা বললাম এটাই। মেন্ডেলের প্রথম দ্বিতীয় সূত্রের পার্থক্য ছক পড়বা, এলিলিক নন এলিলিক জেনের পার্থক্য পড়বা, অসম্পূর্ণ প্রকারদের সম্পর্কে পার্থক্য পড়বা, এগুলো পার্থক্যগুলো পড়বা। আমাদের মোটামুটি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম শেষ। আমরা অনেক বড় টপিক শেষ করলাম, অনেক বিস্তারিত কনসেপচুয়াল টপিক শেষ করলাম, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা তো আসবেই। হ্যাঁ, আজকে যেটা বললাম বিশেষ করে এপিসাইজ খুব গুরুত্বপূর্ণ। এপিসাইজ মানে বাধা দেওয়া, প্রকট এবিসি, পছন্দ এবিসি, উদাহরণ সব বিস্তারিত সব পড়বা। এবং টোটাল এখানে 12টা চিত্র আমি এখন তোমাদের খাতায় দেখবো। হ্যাঁ, এই যে তোমার প্রকট এপিস্টাসিসের এই যে মানে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের যত ব্যতিক্রম আছে আর কি, হ্যাঁ, সবগুলার একটা চিত্র 3বার করে, 12টা চিত্র 12টা পেজে লিখবা, একটা পেজে না 12টা পেজে লিখবা, 12টা ছবি তুলে 12টা ছবি গ্রুপে পাঠিয়ে দিবা, ঠিক আছে।